আচ্ছা স্যার, আমরা তাইলে হচ্ছে কিন কি পড়তে চাচ্ছি? আমরা পড়তে চাচ্ছি হচ্ছে সরল দোলক। সরল দোলকটা হচ্ছে কিন কাজ করে কিভাবে, সরল দোলকের বেসিক যে কথাবার্তাগুলো আছে সেগুলা নিয়ে হচ্ছে কিন আমরা হিসেব করব। তাহলে আমাদের কি হচ্ছে সরল দোলক? সরল দোলকটা হচ্ছে কি কি যে ধরো এটা হচ্ছে চেনার একেবারে বেস্ট ওয়ে হচ্ছে গিয়ে কি, তোমরা যদি ঘড়ির কি দেখো, পেন্ডুলামটা দেখো। ঘড়ির পেন্ডুলামের নিচের দিকে একটা অংশ থাকে, যে এই যে এরকম একটা অংশ থাকে, এর মাথায় হচ্ছে গিয়ে একটা কি আছে, একটা গোল একটা অংশ থাকে। সেই অংশটা দিয়ে আমাদের কি হয়, সে গোল একটা অংশ, সেই গোল অংশটা সে এই জায়গায় দিয়ে দিচ্ছি। এটা কি হইতেছে, এটা কন্টিনিউয়াসলি দুলতে থাকে, একে আমরা বলতেছি হচ্ছে কি কি সরল দোলক। এটা কন্টিনিউয়াসলি একবার কি হবে, বাম থেকে ডানে যাচ্ছে, আবার ডান থেকে আমাদের কি হবে, বামে যাবে। এই যে যে মুভমেন্টটা করছে, এই মুভমেন্টটা হচ্ছে কিন্তু বেসিক্যালি সরল দোলকের কনসেপ্টটা থেকেই হচ্ছে পেন্ডুলামটা হিসাব করা হয়। আর ইংরেজিতে আমরা বেসিক্যালি সরল দোলককে সিম্পল পেন্ডুলামই বলি। হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার চলো সরল দোলকটা কাজ করছে বেসিক্যালি কিভাবে, বা এই জিনিসটার গঠনটা হয়েছে আসলে কিভাবে। আমরা এখান থেকে দেখব যে নর্মালি আমাদের এখান থেকে কি হচ্ছে, সরললোকের জন্য একটা কি থাকে, একটা হচ্ছে স্ট্যান্ড থাকে। সেই স্ট্যান্ডটা আমি একটু নেই, যে এটা হচ্ছে একটা স্ট্যান্ড। এই স্ট্যান্ডের উপরে একটা কি থাকে, সোজা একটা হচ্ছে গেন ডান্ডা থাকতেছে। এইটার মাথায় হচ্ছে এরকম একটা অংশ থাকে, এটার সাথে একটা সুতা দিয়ে, আমি লাল কালারের একটা অংশ আঁকছি, এটা বুঝে নিবে এটা হচ্ছে খুব পাতলা একটা সুতা, ভরহীন এই একটা সুতা। সুতার মাথায় হচ্ছে গিয়ে একটা ছোট্ট একটা ভর ঝুলানো থাকে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গিয়ে এই জায়গায় আমরা কি করলাম, এই জায়গায় সুতাটাকে আমরা ভরহীন কেন নিলাম? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই সুতাটাকে হচ্ছে ভরহীন নেওয়ার পিছনে রিজনটা হচ্ছে বাতাস কর্তৃক এটা যাতে কি না হয়, বাধাপ্রাপ্ত না হয়। এই যে নিচে যে আমি একটা হালকা ছোট্ট একটা ভর আমি ঝুলিয়ে দিচ্ছি, এই ভরটাকেও খুব ভরহীন ক্ষুদ্র একটা অবস্থা নেওয়া হয়। কেন নেওয়া হচ্ছে? কারণ কি এটাও যাতে বাতাসে বাতাসে হচ্ছে কি না হয়, আটকায় না যায়। এখন খেয়াল করে দেখো, মানে বাতাসে বাধাপ্রাপ্ত হওয়া যাবে না, পাতলা একটা সুতা, পাতলা একটা সুতার মাঝখানে ভরটা, বাতাসে বাধাপ্রাপ্ত হওয়া যাবে না। যেই সুতার সাহায্যে এই যে যে ভরটা আছে, এই ভরটাকে হচ্ছে গিয়ে ঝুলাই দেওয়া হয়েছে, এই দৈর্ঘ্যটাকে, সুতার দৈর্ঘ্যকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে গিয়ে কি, আমরা বলি হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। কি বলতেছি আমরা? আমরা বলতেছি হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। কার্যকর দৈর্ঘ্য। আর নিচে যে আমি ভরটা ঝুলাচ্ছি, সেই ভরটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে কি, বব। কি বলতেছি আমরা? বব। এখন খেয়াল করে দেখো, এই যে যে কার্যকর দৈর্ঘ্য, কার্যকর দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করি হচ্ছে কি দিয়ে, ক্যাপিটাল এল দিয়ে। আর ববের কি আছে, বব হচ্ছে র্যান্ডমলি হচ্ছে একটা ছোট্ট একটা বস্তু, এটা আসলে ম্যাটারই করে না। এখন দেখো, এই বস্তুটাকে আমরা যখন একটু টেনে ছেড়ে দিব, টেনে ছেড়ে দিলে আমাদের ঘটনাটা কি ঘটতেছে, এই বস্তুটাকে টেনে ছেড়ে দিলে কার্যকর দৈর্ঘ্য, আশা করি বুঝতে পারছি, হালকা একটু মুছে রাখতেছি। আচ্ছা, ধরো তুমি ববটাকে এই পর্যন্ত কি নিয়ে আসলা, এই জায়গায় পর্যন্ত হচ্ছে কিন টেনে নিয়ে আসলা। হ্যাঁ। এই টেনে নিয়ে আসার পর এই জায়গা থেকে ছেড়ে দিছো। ছেড়ে দিলে এই ববটা আস্তে আস্তে কি করবে, আস্তে আস্তে আমাদের হচ্ছে গিয়ে ডান দিকে চলে যাবে। আমি এটা একটু মুছে দেই, তাহলে তোমাদের পরবর্তীতে দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। ববটাকে নিচে লিখে দিচ্ছি। আহ হুম। আচ্ছা, এটা হচ্ছে বব। আচ্ছা, আর এটাকে যখন টেনে তুমি ছেড়ে দিবা, ছেড়ে দিলে এইটা আস্তে আস্তে এইখান থেকে মুভ করবে, মুভ করে এই জায়গায় পর্যন্ত চলে আসবে। হ্যাঁ। তখন আমাদের এই জায়গা থেকে কি হচ্ছে দেখতে দেখা যাচ্ছে যে এরকম, যে এই পর্যন্ত চলে এসছে। ফাইন, ভালো কথা, এই পর্যন্ত চলে আসলো। আবার সেটা ব্যাক করবে, ব্যাক করে আবার কি হবে, ঠিক এই মাথা পর্যন্ত এসে আবার এদিক দিয়ে ব্যাক করছে। এই যে এখন খেয়াল করে দেখো, আমি যদি নির্দিষ্ট একটা বিন্দু কল্পনা করি, মানে বব যেখানে লেখা সেখানে যদি একটা বিন্দু কল্পনা করতাম, খেয়াল করে দেখো, এই যে যে সিম্পল পেন্ডুলাম বা সরল দোলকটা, এই দোলকটা একবার এই বিন্দুকে বাম থেকে ডান দিকে ক্রস করে এই পাশে চলে আসলো, আবার পরবর্তীতে এই পুনঃ বিপরীত পথে আবার কি করলো, এই পথে ব্যাক করছে। যখন এরকম হবে, নির্দিষ্ট বিন্দুকে কোনো একটা বস্তু প্রথমবার যেদিক দিয়ে, তার পরবর্তী সময়ে তার বিপরীত দিক দিয়ে যদি অতিক্রম করে, সেই ধরনের গতিকে আমরা কি বলতেছি, আমরা বলতেছি হচ্ছে সরল ছন্দিত গতি বা সরল ছন্দিত স্পন্দন। ওকে। আচ্ছা, তাহলে আমাদের এটা বেসিক্যালি কি হচ্ছে, এটা একটা সরল ছন্দিত গতি। এই সরল ছন্দিত গতিটা দেখাচ্ছে হচ্ছে আমাদের একটা সরল দোলক। এখন খেয়াল করে দেখো, এই যে যে কার্যকর দৈর্ঘ্য, এটা আমরা এখান থেকে হচ্ছে বুঝলাম, আর তার সাথে হচ্ছে একটা বব বুঝলাম। এখন এই
যে ববটাকে আমি এক সাইডে টেনে এনে ছেড়ে দিলাম, সেটা পুনরায় পূর্বের অবস্থানে যে ফিরে আসলো, গিয়ে এই মাথা পর্যন্ত গিয়ে আবার যেই পূর্বের অবস্থায় যে ফিরে আসলো, এটাকে আমরা বলি একটা পূর্ণ দোলন। কি বলি? একটা পূর্ণ দোলন। তাইলে টার্মটাকে আমরা একটু লিখছি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে পূর্ণ দোলন। ওকে, এই যে যে পূর্ণ দোলন দিতে আমাদের একটা সময় কি হচ্ছে ব্যবহৃত হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি দোলন কাল। আমরা বলি হচ্ছে দোলন কাল, বা যাকে আমরা একটা নাম দিতে পারি সেটা হচ্ছে গিয়ে কি, এটার নাম হতে পারে হচ্ছে পর্যায়কাল। কি বলছি আমরা? পর্যায় কাল। ওকে, তাহলে এই পর্যায়কালটাকে আমরা নর্মালি হচ্ছে কি প্রকাশ করি কি দিয়ে? ক্যাপিটাল টি দিয়ে, টাইম পিরিয়ড। এটা যখন আগেও আমরা শিখেছি, তখনও আমরা কিন্তু এই জিনিস দিয়েই হচ্ছে শিখেছি বা ডিনোট করেছি। এখন খেয়াল করে দেখো, আমাদের এই আহ দোলন কালটা হচ্ছে মানে হচ্ছে এই মাথায় গেল, গিয়ে আবার ফিরে আসতে যতটুকু সময় লাগে। এখন কথা হচ্ছে, আমার কাছে এই যে যে ববটা ছিল, ওই ববটাকে যে কোনো এক প্রান্তে নিয়ে এসেছি, নিয়ে আসার পর ছেড়ে দিলে সেটা মুভ করে এই পর্যন্ত দিয়ে চলে আসছে। এখন খেয়াল করে দেখো, আমরা যদি কোনো একটা সরল দোলকের দোলন চিন্তা করি, এই দোলনটাকে তুমি যত বেশি বাঁকাবা, যত বেশি বাঁকাবা তত বেশি, মানে বাঁকাবা বলতে হচ্ছে কি কোণটা বৃদ্ধি করবা, মানে তুমি যদি এখান থেকে নিয়ে ছাড়তা, এই জায়গা থেকে নিয়ে ছাড়তা, তত খেয়াল করলে দেখবা আস্তে আস্তে বৃত্তের কাছাকাছি হচ্ছে। কি হচ্ছে? বৃত্তের কাছাকাছি হচ্ছে। তার মানে এইটা বেসিকলি একটা বৃত্তের মতোই অংশ গঠন করছে। এখন এই কথাটা আমি বললাম কেন? এই কথাটা বলার পিছনে রিজন হচ্ছে, যখন তুমি একটা সরল দোলকের হিসেব করছো, যে কোনো একদিকে সর্বোচ্চ তুমি যতটুকু বাঁকায়ে ফেললা, হ্যাঁ, এই যতটুকু কোণ করে তুমি বাঁকালে, এখানে একটা নির্দিষ্ট কোণ আছে, যতটুকু কোণ করে বাঁকালে এই কোণটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি, তার এই সরল দোলকের কৌণিক বিস্তার। কি বলছি আমরা? এই সরল দোলকের কৌণিক বিস্তার। এখন এই কোণের মান যখন 4 ডিগ্রির কম হয়, 4 ডিগ্রির কম হয় বলতে আমরা কি বুঝাচ্ছি? ধরো, আমি পাশের পৃষ্ঠায় একটু চলে আসি, আমি সবগুলো এখান থেকে একটু মুছে দিই। আহ আচ্ছা, ওই পর্যন্ত রাখলেও চলতো। আচ্ছা, ধরো আমাদের এখান থেকে কি হইতেছে, এই জায়গায় আমি খুব বড় একটা বৃত্ত নিচ্ছি। হ্যাঁ, এই যে একটা বৃত্ত হচ্ছে আমার কাছে, এই যে খুব বড় একটা বৃত্ত হচ্ছে, বৃত্তটা যখন খুব বড় হয়ে যায়, অত্যাধিক বড় হইলে, ধরো এটা আমার কি সরল দোলক যদি হইতো, বাই এনি চান্স এটা আমাদের সরল দোলক, এটা হচ্ছে কিনা আমাদের সেন্টারের একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে আমরা যে কোনো একদিকে হচ্ছে কিনা কি রেখে দিলাম, সে এই যে অংশটা রেখে দিলাম, এবং এই জায়গা থেকে আমি ধরো 4 ডিগ্রি কোণে এটাকে হচ্ছে কিনা বাঁকাইছি, অন্তত 4 ডিগ্রি কোণের। 4 ডিগ্রি মানে কি খুব অল্প। যখন আমরা ধরো 4 ডিগ্রি, এটা হইতে পারে হয়তো বা, তো 4 ডিগ্রি, হাইয়েস্ট 4 ডিগ্রি পর্যন্ত বাঁকাইলে তখন দেখা যায় এইটার যে মুভমেন্টটা হয়, আমি একটু জুম করি, জুম করি, জুম করি, খেয়াল করে দেখো, যখন আমরা অত্যাধিক জুম করছি, অত্যাধিক জুম করলে খেয়াল করে দেখো, এই যে যে দুইটা প্রান্ত দেখতে পাচ্ছ, এই দুইটা প্রান্তের মাঝখানে আমাদের কি আছে? এই যে দেখো, আলটিমেটলি আমরা একটা সরল রেখাই পাচ্ছি। খেয়াল করছো? সরল রেখা পাচ্ছি। তাইলে এই যে যে কোনো একদিক থেকে, এটা ছিল হচ্ছে কিনা একেবারে মিডল পজিশন, এই মিডল পজিশন থেকে তুমি হচ্ছে কিনা কি করলা, এতটুকু পর্যন্ত হাইয়েস্ট মুভ করলা। মুভ করলে তাহলে এই যে যে এখানে একটা বব ছিল, আমরা নর্মালি বলতে পারি হচ্ছে গিয়ে কি, ধরো বব ছিল হচ্ছে এই যে উম, হুম, এই যে বব ছিল, এই ববটা এখান থেকে মুভ করে ঠিক এই পর্যন্ত আসছে। যদি এই পর্যন্ত আসে, এই পাশ থেকে এই পর্যন্ত আসে, তাহলে খেয়াল করে দেখো এই দুইটার মুভমেন্ট কিন্তু আমাদের কি হবে? সরল রৈখিক মনে হচ্ছে না? সরল রৈখিক হাইয়েস্ট এই পর্যন্ত গেছে, আবার এখান থেকে ব্যাক করে আমার হাইয়েস্ট এই পর্যন্ত চলে আসছে। যদি এইটা হয়, এই যে সরল রৈখিক পথে কোনো একটা সরল দোলক যতটুকু বামে বা ডানে মুভ করছে, এটাকে আমরা বলি হচ্ছে রৈখিক বিস্তার। একটু আগে দেখছিলাম আমরা কি দেখছিলাম হচ্ছে কৌণিক বিস্তার, মানে নির্দিষ্ট কোণ করে সর্বোচ্চ যত দূরে যায়, সেটাকে আমরা বলি রৈখিক বিস্তার, এই কৌণিক বিস্তার। আর সরল রৈখিক পথে আমাদের যতটুকু দূরত্ব যাচ্ছে, সেটাকে আমরা বলছি হচ্ছে রৈখিক বিস্তার। স্যার, সবাইকে এটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো তো? স্যার, রৈখিক বিস্তারটা আবার একটু বলবেন? রৈখিক বিস্তার হচ্ছে, দেখো, এই যে আমি এখান থেকে গেছিলাম, এই যে যত নির্দিষ্ট কোণ করে যতটুকু বিস্তার হচ্ছে, এটাকে বলি কৌণিক বিস্তার, মানে হচ্ছে থিটা কোণ। এটা হচ্ছে কৌণিক বিস্তার।
আর আমাদের এই যে নিচে যতটুকু পর্যন্ত মুভ করাইলে একটা সরল রৈখিক পথে যতটুকু আগাচ্ছে এইটুকুকে আমরা বলি হচ্ছে রৈখিক বিস্তার। তাহলে কোনটা হচ্ছে কৌণিক বিস্তার, আর নিচে এই ববটা ববটা এই মাঝামাঝি অবস্থান থেকে যেখানে সর্বোচ্চ যতটুকু দূরে যাচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে রৈখিক বিস্তার। স্যার ক্লিয়ার হতে পেরেছি? স্যার জি চার স্যার। ডিগ্রির বিষয়টা বুঝিনি স্যার। কোনটা বুঝো নাই? 4 ডিগ্রির বিষয়টা স্যার। 4 ডিগ্রি নর্মালি দেখা যায় হচ্ছে কি, ধরো তুমি কতটুকু বাঁকাচ্ছ। তুমি যখন হচ্ছে কি অনেক বেশি বাঁকায় ফেলবা, যদি ধরো তুমি এইখান থেকে বাঁকাইলা বা সরল সরল দোলকটাকে তুমি কোথায় নিয়ে আসলা, সে এই জায়গা থেকে তুমি এই পর্যন্ত নিয়ে আসছো। হ্যাঁ, এবার আসো এটাকে তুমি জুম করো। এটাকে তুমি যখন জুম করবা তখন এবার যেটার মুভমেন্ট ঘুরে কোত্থেকে কই আসছে, এটা ছিল রাসায়নিক সাম্যাবস্থা। এই রাসায়নিক সাম্যাবস্থা, ধুর, কেমিস্ট্রি চলে এসেছে আর কি। যাক, এইটা ছিল আমাদের হচ্ছে যে তার একেবারে সাম্যাবস্থা। এখান থেকে মুভ করে এই পর্যন্ত চলে আসছে, খেয়াল করে দেখছো? এবার দেখো এই এই জিনিসটা, এই যে মুভমেন্টটা হইলো, এই মুভমেন্টটা কি আর সরল রেখায় গেছে? এটা একটা বৃত্তাকার পথে বাঁকাইছে না? জি স্যার। আচ্ছা, তার মানে বৃত্তাকার পথে যদি বাঁকায়, তুমি এখান থেকে এখানে কানেক্ট করলে দেখবা সরল রেখা পর্যন্ত আসে না, সরল রেখা আসে না। তো যখন এই কোণের পরিমাণ নর্মালি 4 ডিগ্রি এর চেয়ে বেশি হয়, 4 ডিগ্রির চেয়ে বেশি কোণে যখন তুমি এই যে এটার সরল দোলকের মুভমেন্ট করাবা, তখন মোস্টলি এটা আর কি থাকে না, এটা সরল রেখা থাকে না, এটা তখন বৃত্তাকার হয়ে যায়। মানে এটা একটা আহ জ্যায়ের মতো হয়ে যায়। আর জ্যা মানে কি? জ্যা মানে হচ্ছে এরকম বাঁকা একটা বৃত্তের একটা অংশের পথ। পয়েন্টটা কি ক্লিয়ার? এর জন্য নর্মালি হচ্ছে রৈখিক বিস্তারটা পাওয়ার বেস্ট উপায় হচ্ছে 4 ডিগ্রির চেয়ে কম পরিমাণ কি করতে হবে, যে কোনো একদিকে মুভমেন্ট করাইতে হবে। স্যার ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার, ক্লিয়ার হয়েছে। জি স্যার। ওকে ফাইন। তাইলে এবার একটু খেয়াল করে দেখি আমরা এই জায়গা থেকে কি পাচ্ছি। তো আপাতত দৃষ্টিতে আমি একটু বেশি পরিমাণ বাঁকাইছি, স্টিল আমরা কল্পনা করে নিব এটা হচ্ছে 4 ডিগ্রির মধ্যে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাইলে আমি এখান থেকে যে কোনো একদিকে আমি সর্বোচ্চ যতটুকু মুভমেন্ট পাচ্ছি, এই কথাটাকে আমরা বললাম হচ্ছে তার রৈখিক বিস্তার। তার রৈখিক বিস্তার। স্যার ক্লিয়ারলি এটুকু বুঝলাম, এটা অবশ্য ওই পাশের পেজে বুঝে এসেছি। আচ্ছা, এখন এই যে পুরাটাকে আমি যদি যে কোনো একদিকে মুভমেন্ট না করাতাম, আমি কোনো দিকেই এটার কোনো মুভমেন্ট করাইনি, তাহলে এইটা কি থাকবে? একটা জায়গায় স্টেবল থাকবে। এই স্টেবল যেই জায়গাটায় থাকবে, এই স্টেবল থাকার জায়গাটাকে আমরা বলি হচ্ছে গেন কি, এই সরল দোলকের সাম্যাবস্থা। কি বলতেছি আমরা? তাহলে এই যে মিডল পজিশনটা, এই মিডল পজিশনটাই বেসিক্যালি আমাদের কি, সরল দোলকের সাম্যাবস্থা। সবাই কি ক্লিয়ার কিনা? ওকে, এখন দেখো আমরা যখন এই ইয়েটা হচ্ছে কিন হিসেব করি, তখন প্রথম কথা হচ্ছে এই সরলদোলকটাকে আমি যে কোনো একদিকে হচ্ছে কিন কি করে রাখছি, টেনে রাখছি। মাথায় রাখবা, এই যে সরলদোলকটা আছে যে সুতার সাথে বেঁধে রাখা আছে, মানে কার্যকরী দৈর্ঘ্য যা আছে, এই কার্যকরী দৈর্ঘ্যটা আমাদের কি হতে পারে, যখন এই যে ববটা খুব ছোট আকৃতির হয়, তখন হচ্ছে এই ববের ব্যাসার্ধটা ম্যান্ডেটরি হয় না। তখন এই যে সুতার দৈর্ঘ্য আছে, এই যে সুতা দিয়ে বেঁধে রাখা ছিল সুতার দৈর্ঘ্য, আমরা সুতার দৈর্ঘ্যকে প্রকাশ করি হচ্ছে কি দিয়ে, সুতার দৈর্ঘ্যকে প্রকাশ করি হচ্ছে ছোট এল দিয়ে। কি দিয়ে প্রকাশ করছি? ছোট এল। তাহলে যখন আমাদের এই ববটা খুব ছোট হইলে তখন আমরা কার্যকর দৈর্ঘ্য হিসেবে বলি হচ্ছে শুধুমাত্র সুতার দৈর্ঘ্য। কিন্তু যদি আমাদের ববটার মধ্যে কম্পারেটিভলি একটা ব্যাসার্ধ থেকে যেত, ব্যাসার্ধ থেকে গেলে সেই ব্যাসার্ধটাকে আমরা কি করতে পারতাম না, ডিনাই করতে পারতাম না। তখন এই ববের ব্যাসার্ধকে প্রকাশ করা হয় হচ্ছে ছোট আর দিয়ে। তখন কার্যকরী দৈর্ঘ্য যখন আমরা ক্যালকুলেট করতে গেলে এই সুতার দৈর্ঘ্যের সাথে আমাদের কি করতে হবে, কার্যকরী দৈর্ঘ্যটাকে আমাদের যোগ করে নিতে হবে, এল প্লাস আর হয়ে যাবে। এই তার মানে এল হচ্ছে গিয়ে সুতার দৈর্ঘ্য, আর আর হচ্ছে গিয়ে আমাদের ববের ব্যাসার্ধ। এটাও খেয়াল রেখো। তার মানে আমাদের যদি কি হয়, ববটার ব্যাসার্ধ বা আয়তন যদি একেবারে তুচ্ছ না হয়, সেই আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে ববের ব্যাসার্ধ বা ববের আয়তন যদি একেবারে তুচ্ছ না হয়,
তাহলে সেই ববের ব্যাসার্ধটাও আমাদের কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে কি, ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু ছোট এল প্লাস আর, কার্যকরী দৈর্ঘ্য তখন সেটা হবে। এখন খেয়াল করে দেখো, এই সুতার দৈর্ঘ্যটা যখন অত্যাধিক বড় হয়, অত্যাধিক বড় হইলে ধরো আমার এখান থেকে ববের ববের বলতেছি আহ কার্যকরী দৈর্ঘ্যটা বেশি হয়েছে, এই পর্যন্ত চলে আসছে, এটা সাম্যাবস্থা তখন এই জায়গাটায়, এটা তখন আমাদের কি হয়েছে, এই মাথাটা তখন হচ্ছে কিন এই দূরে। তাহলে খেয়াল করে দেখো তো, আমার এই যে যে এই কার্যকরী দৈর্ঘ্য যত বৃদ্ধি হবে, পুরা এই মাথা থেকে এই মাথা অনেক পথ ঘুরে আসতে হইতেছে না? রেসপন্স করতে হবে স্যার। জি স্যার। আচ্ছা, তার মানে সুতার দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে, তত দোলনকাল বেশি হবে না? জি স্যার। ইয়েস স্যার। মানে সময় লাগছে, একটা পূর্ণ দোলন দিতে সময় বেশি লাগছে। তখন আমরা এটাকে হিসেব করি কিভাবে, তখন আমরা এটাকে এভাবে বলি যে আহ সুতার কার্যকরী দৈর্ঘ্য যত বেশি, তার পর্যায়কালও তত বেশি। তাহলে আমরা বলতেছি টি সমানুপাতিক রুট এল, রুটটা আসছে হচ্ছে কেন মিল করার জন্য আর কি, ভ্যালুটার মিল করার জন্য। আগেও অনেকবার হচ্ছে কেন এটা এক্সপ্লেন করছি কেন রুট টুট চলে আসে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কার্যকর দৈর্ঘ্য যত বেশি, পর্যায়কাল তত বা দোলনকাল তত বেশি। হ্যাঁ শান, বলো তোমার কোশ্চেন ছিল। স্যার আপনি ওই যে একটু মাইক্রোফোনটা কার্যকর কাছে নিয়ে কথা বলো না, আমি একটু কম শুনছি রে। স্যার ইয়ে কার্যকর দৈর্ঘ্যের সূত্রটা মানে যে এল প্লাস আর বোঝানোর সময় আপনি যে বলেছেন যে ববের ব্যাসার্ধটা যদি মানে বিবেচনায় না আসে, মানে স্যার আমরা যখন ম্যাথ করবো তখন সবসময় কি ববের ব্যাসার্ধটা এটার সাথে যোগ হবে না? আচ্ছা, যদি কোশ্চেনের মধ্যে, যদি কোশ্চেনের মধ্যে কখনো ববের আয়তন বা ব্যাসার্ধ উল্লেখ থাকে, তখন কিন্তু আমার পুরা এই ফর্মুলাটা নিতে হবে। আর যদি ধরো এই কোশ্চেনের পুরা কোশ্চেনের মধ্যে বব নিয়ে কোনো কথাই নেই, শুধুমাত্র সুতার দৈর্ঘ্য বা কার্যকর দৈর্ঘ্য বলে একটা ভ্যালু দিয়ে দিছে, তখন তুমি ডিরেক্ট ওই এল সমান এল হিসেব দিয়েই হচ্ছে কেন করবা। তখন তুমি কি করবা, এল ইজ ইকুয়াল টু ছোট এল, এভাবে। তখন আর এই ছোট এল লেখারও দরকার নেই, ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু এই ছোট এল দিয়ে দিবা। বুঝতে পেরেছি খোকা? স্যার, ওকে। আচ্ছা স্যার, এবার তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা কি পাইলাম, আমরা হচ্ছে পর্যায়কালের সাথে সুতার দৈর্ঘ্য একটা সমানুপাতিক সম্পর্ক পেলাম। এখন খেয়াল করে দেখো, আমার এই যে যে ববটাকে আমি বাম পর্যন্ত যে টেনে নিয়ে আসছিলাম, তাকে একটা কৌণিক বিস্তার দেওয়া হলো, একটা রৈখিক বিস্তার সে পেলো। এখন এই বস্তুটাকে অলওয়েজ গ্র্যাভিটি, গ্র্যাভিটি কোন দিকে টানছে, নিচের দিকে টানছে না? যখন এটা নিচের দিকে টানছে, তার মুভমেন্টটা হইছে কোন দিকে, মুভমেন্টটা এইদিকে হইছে, এই এই পাশে নিয়ে চলে আসছি। তাহলে দেখো, দুইটা বল কাজ করলো। এখন এটাকে আমি যখন ছেড়ে দিব, ছেড়ে দিলে এই জি এর কারণে সে কন্টিনিউয়াসলি, ধরো ববটা আমার এই জায়গায় আসছে, তখনও তার উপর জি কাজ করছে। যখন ববটা আমার এই জায়গায় আসছে, তখনও তার উপর একটা কি কাজ করছে, জি কাজ করছে। সিমিলারলি যখন এখানে চলে আসে, তার মধ্যে এই জি এর কারণে একটা বেগ সঞ্চার হয়। ওই বেগের প্রভাবেই, ওই বেগ অর্থাৎ গতিশক্তি আছে তার মধ্যে, ওই গতিশক্তির প্রভাবেই ধাক্কায় ধাক্কায় এই ববটা এই মাথায় চলে যায়। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস খেয়াল করছি, এই ববটাকে যখন তুমি একটা কোনো একটা নির্দিষ্ট দিকে টেনে ছেড়ে দিচ্ছ, টেনে ছেড়ে দিলে এই জি এর কারণে এটা টোটালটা একটা পূর্ণ দোলন দেয়। টোটালটা কি করছে, একটা পূর্ণ দোলন দিচ্ছে। এখন খেয়াল করো, যেই অঞ্চলে, যেই অঞ্চলে যদি জি এর মানটা বেশি হয়, জি এর মান ধরো আমরা গড়পড়তায় কল্পনা করে নিচ্ছি, আপাতত একটু বলেই নেই, যেটা হচ্ছে জি এর মানটা হচ্ছে 9.8, ধরো কোন 9.81ই ধরো, ধরো কোন একটা অঞ্চলে জি এর মানটা বেশি, 9.83 হয়েছে, তাহলে জি এর মান বেশি হইলে এটা টানবে বেশি। টান যদি বেশি জোরে টানে, তাহলে সেটা খুব দ্রুত এই মাথায় গিয়ে আবার ফিরে আসবে। তার মানে আমার পুরো পর্যায় সম্পন্ন হইতে সময় লাগতেছে কম। সবাই কি ব্যাপারটা বুঝছে কিনা বলো তো? স্যার। ওকে, যদি বুঝে থাকি, তাহলে দেখো, জি বেশি, জি এর মান বেশি, তাহলে হচ্ছে কিনা আমাদের পর্যায়কাল কম। তাহলে সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক হচ্ছে।
এটাকে তখন আমরা বলতে পারি হচ্ছে টি সমানুপাতিক 1/√g। তাহলে জি যত বেশি সময় তত কম। জি যত কম, যেই অঞ্চলে জি এর ভ্যালুটা অনেক কম, লাইক 9.7 8 সে 9.78, তখন আমাদের জি এর মান কম অর্থাৎ পর্যায়কাল বেশি লাগে। তখন আমরা বলতে পারতেছি এটা টি সমানুপাতিক 1/√g। এখন আসো, এই দুইটা ফর্মুলাকে যদি আমরা কম্বাইন করলে আমাদের কি আসবে? টি সমানুপাতিক √L/√জি। জিনিসটাকে আমরা লিখতে পারছি হচ্ছে গিয়ে কিভাবে, যে টি সমানুপাতিক √L/জি। আর এই সমানুপাতিক সাইনটাকে যদি আমরা উঠায় ফেলতে চাই, আমাদের একটা ধ্রুবক লাগবে। এই সরল দোলকের ক্ষেত্রে দেখা যায় ধ্রুবকটা আসে হচ্ছে গিয়ে কি 2 পাই। তাহলে আমরা লিখলাম হচ্ছে 2 পাই, আর আমাদের এখান থেকে রেগুলার আগে যা ছিল সেটাই লিখে দিচ্ছি, √L/জি। তাহলে এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সরল দোলকের ফর্মুলা। এখন আসি, খেয়াল করে দেখো স্যার, আমরা যখন এই দিক থেকে হিসেব করব, দেখো কোনো একটা অঞ্চলে আমরা যখন আহ, হিসেব করি বলের চ্যাপ্টার থেকে, যে জি সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আমাদের বলছিল হচ্ছে আর স্কোয়ার। এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, এই ক্যাপিটাল এম এটার ভ্যালু হচ্ছে কিনা আমাদের কি কনস্ট্যান্ট। আমরা এটার ভ্যালু জানি হচ্ছে কনস্ট্যান্ট। পৃথিবীর ব্যাসার্ধ এটাও কনস্ট্যান্ট। আচ্ছা, আর জি এটা তো ডিরেক্ট গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে সবাই কনস্ট্যান্ট, এই সবগুলা কনস্ট্যান্ট দিয়ে আমি কিভাবে জি বের করি? এম, পৃথিবীর ভর তো আমরা দাঁড়িপাল্লা দিয়ে মাপতে পারছি না। পৃথিবীর ব্যাসার্ধ আমরা ফিতা দিয়ে মাপতে পারছি না। তাহলে কিছুই যদি আমরা না জানি, জি বের করছি কিভাবে? জিটা আসলে এই ফর্মুলা থেকে বেরই করা হয় না। জি বের করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে গিয়ে, তো এই যে আমাদের কি হচ্ছে, আমরা সবগুলা কনস্ট্যান্ট দিয়ে তো আসলে একটা ভ্যালু বের করতে পারছি না। তাইলে এই জিটাকে আমরা বের করি কিভাবে? এই জিটা বের করার উপায়টা হচ্ছে খুব সিম্পলি এই সরল দোলকটা। তাহলে সরল দোলকের কি কি ঘটনা ঘটছে খেয়াল করে দেখো, যখন তোমার কাছে একটা সরল দোলক আছে, এই সরল দোলকের কার্যকর দৈর্ঘ্যটা কিন্তু আমরা চাইলে মাপতে পারি। হ্যাঁ, এই যে কার্যকর দৈর্ঘ্য আমরা সুতাটাকে মেপে নিছি, চাইলে হচ্ছে যদি একটা বব থাকে, ববের যদি একটা ব্যাসার্ধ থাকে সেটাও আমরা মেপে নিতে পারবো। তার মানে সরল দোলকের ক্ষেত্রে তোমার কাছে কোন মানটা জানা? তোমার কাছে হচ্ছে এই ক্যাপিটাল এল এর মানটা জানা। এবার আসো, তুমি যখন এটাকে কি করবা, যে কোনো একদিকে তোমার একটা মুভমেন্ট হবে। সে আমি এখান থেকে বলি, ধরো এই যে আমার কাছে একটা কি আছে, একটা সরল দোলক আছে। হ্যাঁ, এই সরল দোলকটার ক্ষেত্রে আমি এখান থেকে কি করছি, সে আমি একটা স্টপ ওয়াচ নিয়ে আসলাম। এই যে হচ্ছে একটা স্টপ ওয়াচ। স্টপ ওয়াচ দিয়ে আমি যদি এবার কি করি, সরল দোলকটার একটা মুভমেন্ট করাই, স্যার একটু বড় করেই আমরা একটু বড় লেন্থের একটা সরল দোলক নেই, দেখো যে কোনো একদিকে আমার কাছে দেখো এই যে 20 ডিগ্রি অ্যাঙ্গেল, আমি উপরে কিন্তু অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি। তো আমার কাছে কি আছে, আমার কাছে হচ্ছে এই যে যখন সরল দোলকটা আছে, যে কোনো একদিকে সর্বোচ্চ যতটুকু যাওয়া সম্ভব, এই যে ধরো 20 ডিগ্রি কোণ করে যাওয়া সম্ভব, আমি এখান থেকে হচ্ছে কিন্তু স্টপ ওয়াচটা হচ্ছে ক্যালকুলেট করব। দেখো, তাহলে আমি চাইলে যে কোনো সময় আমার কি হইতেছে, এই দোলন কালগুলাকে আমি স্টপ ওয়াচের মাধ্যমে কি করতে পারি, এরকম করে রেকর্ড করতে পারি। আমার কাছে কি চলে আসে, যে কোনো একটা ভ্যালু হচ্ছে কিনা আমরা রেকর্ড করে ফেলতে পারি। তাহলে যদি রেকর্ড করে ফেলতে পারি, দ্যাট মিনস আমি কি বলতে পারি, যে আমার কাছে এই যে যেই সরল দোলকের ক্যাপিটাল টি, এই টি এর মানটাও জানা। তার মানে আমি এখানে আরো একটা ভ্যালু পাইলাম। আমি এই দুইটা জিনিস হচ্ছে গিয়ে আমরা জানি। তাহলে দুইটা জিনিস যেহেতু আমরা জানি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে টি জানি, এল জানি। এই ক্যালকুলেশন থেকে আমরা চাইলে কি জি বের করতে পারি না? কিভাবে জি বের করতে পারি? ধরো আমার কাছে মেইন ফর্মুলাটা কি ছিল, টি ইজ ইকুয়াল টু 2 পাই √এল ডিভাইডেড বাই জি। তাহলে জিটাকে আলাদা করতে চাই, উভয় পক্ষকে কি করে দিই, বর্গ করে দিই। তাহলে আমাদের কি হবে, টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার। আর এই রুটটা চলে যাবে, রুটটা চলে গেলে আমাদের থাকে কি এল ডিভাইডেড বাই জি। দ্যাট মিনস জি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কি, যে 4 পাই স্কোয়ার এল ডিভাইডেড বাই টি স্কোয়ার। তাহলে যদি আমরা এরকম একটা হিসেব দেই, তাহলে দেখো এল এর মান জানি, টি এর মান জানি, তাহলে ইজিলি আমরা এখান থেকে জি বের করতে পারি না? তার মানে খেয়াল করে দেখেছো, আমরা পৃথিবীর ভর না মেপে, পৃথিবীর ব্যাসার্ধ না মেপে, এই কনস্ট্যান্ট গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু না জেনেও আমরা কি করতে পারি, সিম্পল একটা পরীক্ষণের মাধ্যমেই মহাকর্ষীয় গ্র্যাভিটির ভ্যালু জি এর মানটা বের করে ফেলতে পারি। পয়েন্টটা কি সবাই কি বুঝতে পেরেছো কিনা বলো তো আমাকে একটু। জি স্যার। জি জি স্যার। স্যার, বুঝছি। আচ্ছা,
তাহলে এই জায়গা থেকে আমরা হচ্ছে কি এই জি এর মানটাও বের করতে ফেলতে পারলাম, খুব ইজি একটা জিনিস। এই ক্ষেত্রে একটা জিনিস একটু লিখে রাখো। আচ্ছা, এই লিখে রাখার আগে একটু বলে নিই, যেহেতু পৃথিবী আমাদের কি, পৃথিবী আমাদের হচ্ছে কি এরকম করে কমলা লেবুর মতো ডিম্বাকৃতি, হোয়াট এভার ইট ইজ, যা ইচ্ছা তাই বলো। এখন খেয়াল করে দেখো, সেন্টার থেকে আমার এই জায়গাটায় কি আছে, এই জায়গাটায় হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধটা হচ্ছে কম, এবং এই জায়গাটায় আমার পৃথিবীর ব্যাসার্ধটা হচ্ছে গিয়ে কি বেশি। তাহলে এই জায়গায় আমাদের নর্মালি হচ্ছে কি, দেখো এই জায়গায় আমার ব্যাসার্ধ কম, মানে আমাদের মেইন ফর্মুলা যেটা ছিল জি ইজ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাহলে টেকনিক্যালি যেখানে আর এর ভ্যালুটা কম সে জায়গায় জি এর মানটা বেশি হওয়ার কথা, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমি এই জায়গায় বলছি হচ্ছে গিয়ে এই জায়গায় আমার আর এর ভ্যালুটা কম, তার মানে এই জায়গায় হচ্ছে আমাদের জি এর ভ্যালুটা বেশি। ফাইন, জি এর ভ্যালু যদি বেশি হয় তাহলে আমাদের এই টি এর মানটা কি হবে, কম লাগবে। টি এর ভ্যালুটা কম লাগতেছে, তো এখানে জি এর মান বেশি কত আসে, সাধারণত এই জায়গায় 9.83 সামথিং হচ্ছে কিনা আমাদের জি এর ভ্যালুটা আসে, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফাইন, আর এই জায়গাটায় খেয়াল করে দেখো আমাদের আর এর মানটা বেশি, তার মানে আমাদের হবে কি জি এর মানটা কম, আর জি এর মানটা কম মানে আমাদের এই পর্যায়কাল বা দোলনকালের সময়টা লাগবে কি অত্যাধিক বেশি। তাহলে এই জায়গায় আমরা কি পাইতেছি, এই জায়গায় আমরা পাইতেছি হচ্ছে 9.78 সামথিং হচ্ছে কেন আমরা পাই এই জায়গায় আমাদের জি এর ভ্যালু এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের গড়পড়টা হিসেব করা হয় কিভাবে, আমাদের গড়পড়টা হিসেব করা হয়েছে জি এর মান হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি, এই যে মাঝামাঝি একটা জায়গায় হচ্ছে কিনা আমাদের জি এর গড় ভ্যালুটা 9.81 আমরা ব্যবহার করছি। আচ্ছা, তো এখন আসি দোলনকাল আমাদের কত হইতে পারে। এই যে দোলনকালটা ধরো, এই পুরো একটা দোলন দিতে সময় লাগতে পারে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 1 সেকেন্ড, 0.5 সেকেন্ড, অনেক কিছুই লাগতে পারে। তো এইটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, সরলদোলকের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা পরীক্ষায় প্রায়ই দেয়, যেটা হচ্ছে কি সংজ্ঞাটা কি আসে, যেটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ড দোলক। আমরা কি বলছি, সেকেন্ড, সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক কাকে বলে মাথায় রাখবা, সেকেন্ড দোলক হচ্ছে গেন, সেকেন্ড দোলন না সরি, এটা হচ্ছে হবে কি সেকেন্ড দোলক। সেকেন্ড দোলকটা বেসিক্যালি কি, সেটা হচ্ছে যে সরল দোলকের দোলনকাল, যে সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড, তাকে সেকেন্ড দোলক বলে। এটা কিন্তু দেখে তোমাদের হুট করে মনে হইতে পারে দোলনকাল 1 সেকেন্ড, 1 সেকেন্ড না, কিন্তু এটা কিন্তু দোলনকাল কি হইতে হবে, 2 সেকেন্ড হইতে হবে। তাহলে আমরা বলতেছি যে সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে তাকে সেকেন্ড দোলক বলে। ক্লিয়ার স্যার? সবাই কি বুঝতে পারছি? এই টার্মটা মাথায় রাখবা। ধরো যে কোনো কোশ্চেনের মধ্যে তোমাকে বললো একটি সেকেন্ড দোলকের, একটি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তাহলে জি এর মান কত। তো র্যান্ডমলি যদি এরকম বলে যে সেকেন্ড দোলকের দোলনকাল কিছু একটা, হোয়াট এভার কিছু, আমি র্যান্ডমলি একটা ভ্যালু বললাম, তাহলে সেকেন্ড দোলকের দোলনকাল 5 সেকেন্ড, তার মানে টেক এই পাঁচ দোলনকাল বলছি সরি, সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তার মানে এল সমান 5 সেন্টিমিটার, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে ক্যাপিটাল টি এখানে কিন্তু আমরা তখন বসাইতে হবে কি 2s, 2 সেকেন্ড। ওকে, তখন আমরা কি চাইলে ইজিলি জি বের করে ফেলতে পারবো। তাহলে আমরা কি জানি, জি ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার রু সরি 4 পাই স্কোয়ার এল ডিভাইডেড বাই টি স্কোয়ার। মাথায় রেখো মেইন সূত্র, এটা আবার সূত্র আকারে তোমাদের মনে রাখা লাগবে না, তোমরা সূত্রটা মনে রাখবা কোনটা, জাস্ট সিম্পলি টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। এটা মনে রাখলেই আমাদের কি হয়ে যাবে, আমরা ক্যালকুলেশন গুলা করতে পারবো। সবাই কি মোটামুটি বুঝতে পেরেছে এই পর্যন্ত? স্যার এল এর একক কি সেন্টিমিটার হবে? মিটারে হবে, মিটার একক, অলওয়েজ মিটার একক। কারণ কি, কারণ আমরা জি বের করছি কিসে, আমাদের জি এর একক কি, জি এর একক নর্মালি এসআই এককে মিটার পার সেকেন্ড স্কোয়ার না। তাহলে যদি এই জায়গায় খেয়াল করে দেখো জি এর মধ্যে আমাদের মিটার থাকে, জি এর মধ্যে আমাদের কি আছে মিটার যদি থাকে, সেই ক্ষেত্রে আমার এই এলটাও কি হইতে হবে, মিটারে ট্রান্সফার করে নিতে হবে কিন্তু অলওয়েজ, মানে এসআই ইউনিটে আমরা করব। পয়েন্টটা কি ক্লিয়ার স্যার? জি স্যার। ওকে, আচ্ছা, তাইলে এই পার্টটা যদি আমরা বুঝে ফেলি, আমরা নেক্সট টপিকটা শিখবো হচ্ছে গিয়ে কি স্প্রিং দোলক।
ওকে। আচ্ছা, এর আগে দেখি একটা অঙ্ক করা যায় কিনা। একটা অঙ্ক তো রেখে দেওয়ার কথা ছিল। আহ লেট মি সি। আমরা এখান থেকে হচ্ছে উম না, এটা না। আচ্ছা দেখো, এই যে যে কোশ্চেনটা দেখছো, এই কোশ্চেনটা হচ্ছে কিন্তু তোমরা চাইলে সলভ করতে পারো। হ্যাঁ, যে একটি সরল দোলকের দোলনকাল 0.85 সেকেন্ড এবং বব সহ কার্যকরী দৈর্ঘ্য। খুব সিম্পল সিলি একটা ম্যাথ। ওই স্থানে অভিকর্ষ ত্বরণের মান কত? এটা করে ফেলো তো। করতে পেরেছো? আনসার কত আসলো আমাকে জানিও। স্যার 186.42। আরেকটু মনে হয় একটু বুঝে শুনে করো। সেন্টিমিটার থেকে কি মিটারে ট্রান্সফার করেছো? হুম। করনি মনে হচ্ছে। স্যার পাই এর মান কি ডাইরেক্ট ধরতে পারবো ক্যালকুলেটর থেকে? স্যার আই 9.83 আসছে। 9.83, গুড, এটা ঠিক আছে। আই কোথা থেকে পেলে খোকা? স্যার পাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না বাই ডিরেক্ট 3.14.6 ধরো না। ও আচ্ছা। ঠিক আছে। 9.84। 9.84 বলতে মোস্ট প্রবাবলি আমার মতে হচ্ছে 9.83 অর সামথিং কিছু একটা আসার কথা। ক্যালকুলেশন যদি মানে স্যার 835 আসে। আচ্ছা আচ্ছা, না ওইটাকে আর 4 করো না, কারণ কি ওটা তো সেমি আর কি। অভ্যস্ত ভ্যালু না আমরা। ওই ভ্যালুর সাথে তো অভ্যস্ত না, তার জন্য হচ্ছে কিনা এভাবেই রাখতে পারো, 9.83 রেখে দিও। হ্যাঁ, বাকিদের সবার একটু কনফার্ম হইলে রেইজ হ্যান্ড করো, তাহলে আমি একটু বুঝবো, নেক্সট টাইপে একটু চলে যাবো। এটা ক্লিয়ার হইলে পরের পার্টটা বুঝতে আমাদের সুবিধা হবে। স্যার 825 আসলে কি ডাইরেক্ট থ্রিতে লিখতে পারবো? 8.3। 825। 8.25 আসলে মানে দুই ঘরে রেখে দিও, সমস্যা নেই।
আচ্ছা। স্যার আশা করি আহ আচ্ছা, একজন কোশ্চেন করেছে যে স্যার অন্যান্য স্থানে জি এর মান যখন বেশি হয় বব কর্তৃক বেশি আকর্ষিত হওয়ার কথা, তাহলে দোলনটা ধীরে হওয়ার কথা না? আচ্ছা, না না, যদি জি এর মান বেশি হয়, দেখো আমাদের সম্পর্কটা কি ছিল স্যার, আমাদের সম্পর্কটা ছিল, আচ্ছা বাকিদেরকেও, বাকিরাও মনে হয় হচ্ছে চ্যাট বক্সে হচ্ছে কোশ্চেনটা দেখতে পাবে, আমি তাও একবার বলে দিচ্ছি যে কি বলেছে। শান কোশ্চেন করেছে যে অন্যান্য স্থানে জি এর মান যখন বেশি হয় বব কর্তৃক বেশি আকর্ষিত হওয়ার কথা, তাহলে কথা যদি হয় দোলনটা হচ্ছে কিনা আমাদের কি ধীরে হওয়ার কথা কি না? দেখো, যদি আমাদের জি এর মান বেশি হয়, দেখো আমাদের সম্পর্কটা জানি কি, আমরা সম্পর্কটা জানি টি ইজ ইকুয়াল টু 2 পাই √ওভার এল ডিভাইডেড বাই জি, কিন্তু তাহলে যখন জি এর মানটা বেশি হবে তখন আমাদের ঘটনাটা কি ঘটছে, আমরা বলতে পারছি হচ্ছে জি এর মান বেশি হইলে, দেখো ববটা খুব দ্রুত ওই কর্নার থেকে এই কর্নারে চলে আসতেছে না আমাদের, তাহলে আমাদের জি এর মান বেশি হইলে আমাদের কই গেল, এটা থেকে বুঝাই। হুম, এখানেই খেয়াল করে দেখো, তাইলে আমাদের জি যত হচ্ছে গেন বেশি, জি যত হচ্ছে গেন আমাদের কি আসতেছে, বেশি আসতেছে, তখন খুব দ্রুত এই মাথা থেকে ওই মাথা মুভমেন্ট করবে। মুভমেন্ট করলে তাইলে আমরা বলতে পারতেছি সময় লাগবে হচ্ছে কম, দ্রুত মুভ করা মানে হচ্ছে সময় লাগছে কম, যার কারণে আমরা সম্পর্কটাকে বলছি হচ্ছে টি ব্যস্তানুপাতিক জি, জি বেশি টাইম লাগছে কম, জি কম টাইম লাগবে বেশি। পয়েন্টটা কি বুঝতে পেরেছো অধীশ্বর? ওকে স্যার, যেহেতু ক্লিয়ার হয়েছে, আশা করি সবাই টুকটাক করে ক্লিয়ার হয়েছে, ম্যাথগুলো হচ্ছে গেন হোপফুলি করতে পেরেছো। এইবার তাহলে চলো আমরা হচ্ছে গিন কি করি, আমরা হচ্ছে এবার স্প্রিং দোলকের দিকে একটু শেখার ট্রাই করি। স্প্রিং দোলকের ক্ষেত্রে আমরা কি বলছি, স্প্রিং দোলক মানে হচ্ছে যে যে কোনো একটা স্প্রিং এ যদি আমরা একটা ভর ঝুলিয়ে দিই, ভর ঝুলিয়ে দিলে সেটা কি করবে, মুভ করবে। চলো আমরা এটার একটা ব্যাপারটা হচ্ছে কিনা একটু আহ লাইভলি দেখে আসার ট্রাই করি। সে আমাদের এই জায়গা থেকে কি হচ্ছে খেয়াল করে দেখো, এখানে আমার কাছে একটা স্প্রিং আছে, হ্যাঁ স্যার, খেয়াল করে দেখো, মাউসের পয়েন্ট আশা করি দেখতে পাচ্ছি, এই যে একটা স্প্রিং, এই যে একটা স্প্রিং, ধরো স্প্রিং এর মধ্যে আমি একটা ভর ঝুলিয়ে দিলাম, এই যে একটা ভর 50 গ্রাম একটা ভর ঝুলিয়ে দিছি। ভর ঝুলিয়ে দিলে এটা দেখো, এটা একটা মুভমেন্ট করছে কিন্তু কন্টিনিউয়াসলি। সে এই যে একটা নির্দিষ্ট একটা হাইটে যাচ্ছে, নির্দিষ্ট একটা হাইট থেকে এটা কি করছে, ধরো এই যে এই পর্যন্ত আসছে, এসে নিচে আমাদের কি করলো, এই পর্যন্ত একটা মুভমেন্ট করলো। তাহলে এই যে কন্টিনিউয়াসলি একবার নিচে যাচ্ছে, এটা একবার উপরে যাচ্ছে, খেয়াল করে দেখো এটা একটা দোলন দিচ্ছে না? এই দোলন দিলে এটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে কি, স্প্রিং দোলক। এটাকে আমরা কি বলি বলো, স্প্রিং দোলক। সরল দোলকের মতো এটাও একটা পর্যাবৃত্ত গতি, যে ধরো আমি যে কোনো একটা বিন্দু, এটা যদি চিন্তা করি, খেয়াল করে দেখো এই যে যে ভরটা আছে, প্রথমবার যেদিক দিয়ে, পরের বার ঠিক দেখো এদিক থেকে এদিক দিয়ে গেল, আবার এদিক থেকে ক্রস করার সময় এই বিন্দুটাকে উল্টা দিক দিয়ে ক্রস করছে, তার মানে এইটাও একটা সরল ছন্দিত গতি। তাহলে স্প্রিং দোলক দিয়েও আমরা কি করতে পারি, আমরা সিমিলার একটা ক্যালকুলেশন করতে পারি। তাহলে এই ক্যালকুলেশনটা আমাদের নর্মালি হচ্ছে কি হচ্ছে, খেয়াল করে দেখো, আমি এইখানে 50 গ্রাম ভরের বা 50 গ্রাম ভর একটা স্প্রিং এর মধ্যে হচ্ছে কি করলাম, ঝুলাই দিলাম। আমি যদি ধরো এর মধ্যে একটা বেশি ভর ঝুলাই, সে 100 গ্রামের একটা ভর, আগে চেয়ে ডাবল একটা ভর ঝুলাই দিছি, খেয়াল করে দেখো এই ভর বেশি ঝুলাইলে সেটা হইতেছে কি, পুরাটা দোলন দিতে একটা বেশি সময় লাগছে। তাইলে নির্দিষ্ট কোনো একটা ভর একবার যে কোনো এক প্রান্ত থেকে ঘুরে এসে আবার ওই প্রান্তেই আসতে যে সময় লাগে, সেই সময়টাকে আমরা বলছি হচ্ছে তার পর্যায়কাল। তো এই ক্ষেত্রে আমরা পর্যায়কালের ক্ষেত্রে কি বলতে পারি, পর্যায়কাল তার ভরের কি, ভরের হচ্ছে সমানুপাতিক। তার মানে আমাদের কি লাগতেছে, যদি ভর বেশি হয় তত হচ্ছে কিনা আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে কিন সময় বেশি লাগবে। ভর বেশি, সময় বেশি মানে পর্যায়কাল বেশি। তাহলে এটা হচ্ছে একটা সম্পর্ক দিলাম। এখন ধরে নাও এই যে যে স্প্রিংটা আছে, এই যে স্প্রিং গুলা যে ছিল,
স্প্রিং গুলা তোমরা একটু বাস্তব কথা একটু চিন্তা করো, বাস্তবে যে স্প্রিং গুলা খুব টাইট হয়, টাইট হইলে খেয়াল করলে দেখবা ওই স্প্রিং গুলা খুব বেশি মুভ করছে। যখন খুব বেশি মুভ করে, এই সেটা কিভাবে ধরে নাও আমার কাছে এই যে যে প্রথম যেই 50 গ্রাম ভরের যে স্প্রিংটা ছিল, এটা কি একটা টাইট স্প্রিং হয়েছে। টাইট স্প্রিং হইলে খেয়াল করলে দেখবা এটা আমাদের কি করতেছে, এই যে দেখো, এই যে আমি একটু বেশি ভর ঝুলিয়ে দিছি, ভর ঝুলিয়ে দিলে আগের থেকে অনেক বেশি মুভমেন্ট হচ্ছে, কিনা একটু ফাস্টার হয়ে গেছে না। আবার ধরো স্প্রিংটা আমি খুব পাতলা নিলাম, দেখো পাতলা যখন স্প্রিং নিচ্ছি তখন এটা মুভ করতে অনেক বেশি সময় নিচ্ছে। এটাকে আমরা বলি হচ্ছে স্প্রিং ধ্রুবক। প্রত্যেকটা স্প্রিং এর জন্য আলাদা কিছু এরকম পুরুত্ব থাকে। এই পুরুত্বের উপর বেস করেই হচ্ছে কিনা এটা কি হয়, যখন স্প্রিংটা অনেক বেশি ঢিলা হয়, এই ঢিলা টাইপকে তুমি ধরে নিবে হচ্ছে স্প্রিং ধ্রুবক। স্প্রিংটা যখন অনেক বেশি ঢিলা হবে, ঢিলা হইলে আরেকবার বলবেন স্যার? দেখো, আমি ইয়েতে আবার বলি, সব একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে শুনো এই পার্টটা। তুমি বাস্তবে চিন্তা করো, বাস্তবে চিন্তা করে দেখো, যে স্প্রিংটা, কিছু কিছু স্প্রিং আছে অনেক শক্ত, ওই স্প্রিং কে যদি তুমি টান দিয়ে ছেড়ে দাও, এটা খুব দ্রুত মুভ করে, খুব দ্রুত মুভ করে। ওকে, যেমন হচ্ছে এই যে দেখো, আমাদের কি হচ্ছে, এই যে ধরো আমাদের কি বললাম, ওইটা হচ্ছে একটা স্প্রিং, এই স্প্রিংটা হচ্ছে অনেক শক্ত একটা স্প্রিং। এই শক্ত স্প্রিংটা আমাদের কি করতেছে, অনেক বেশি হচ্ছে কিন্তু দ্রুত মুভ করতেছে। খেয়াল করে দেখছো, এটা আমাদের কি করতেছে, যে এই যে দেখো দ্রুত মুভ করছে। ক্লিয়ার? আচ্ছা, কিছু কিছু স্প্রিং আছে হচ্ছে অনেক ঢিলা। যেমন হচ্ছে কিনা আমি তোমাদেরকে ক্লাসে একবার একটা স্প্রিং দিয়ে দেখাইছিলাম, তরঙ্গ বোঝানোর সময় একটা খেলনা স্প্রিং এর মতো প্লাস্টিকের স্প্রিং দিয়ে বুঝাইছিলাম, ওটা কি অনেক পাতলা ছিল। ওই পাতলা থাকলে খেয়াল করে দেখো এবার সময়টা আমার কি লাগছে, আগের চেয়ে কম্পারেটিভলি বেশি লাগছে না। তাহলে এটাকেই আমরা চিন্তা করে নিব যে স্প্রিং ধ্রুবক যত বেশি হবে, স্প্রিং ধ্রুবক যত বেশি হবে তত দ্রুত মুভ করবে, স্প্রিং ধ্রুবক যত কম হবে তত বেশি সময় লাগবে তার মুভ করতে। পয়েন্টটা কি এবার ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, তাহলে পয়েন্টটা যদি এবার ক্লিয়ার থাকে, সেই ক্ষেত্রে এবার তাহলে আমরা কি বলতে পারি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে স্প্রিং ধ্রুবককে প্রকাশ করা হয় কে দিয়ে। তাহলে স্প্রিং ধ্রুবকের সাথে পর্যায়কালের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে ধ্রুবক যত বেশি, স্প্রিং ধ্রুবক যত বেশি, তার সম্পূর্ণ দোলন বা পর্যায় সম্পূর্ণ করতে সময় লাগবে তত কম। এই যে আমার কি হচ্ছে, ধ্রুবক যত বেশি সময় লাগবে তত আমাদের কি কম, আর ধ্রুবক যত আমাদের কম সময় লাগবে তত বেশি। ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমি বলতে পারি টি সমানুপাতিক রুট, এই 1/√কে। এখন আসি এই, স্যার, স্প্রিং ধ্রুবক বলতে কি স্প্রিং এর পুরুত্ব বোঝাচ্ছেন? তুমি সোজা হিসেবে ধরে নিতে পারো হচ্ছে কিন স্প্রিং কোনটা কত টাইট কোনটা কত ঢিলা, এভাবে নিলে বুঝতে আরো বেশি সুবিধা হবে। পয়েন্টটা কি ক্লিয়ার কিনা গাজী? জি স্যার। ওকে স্যার, তাহলে এবার চলো আমি দুইটাকে, এই যে যে দুইটা সম্পর্ক ছিল, দুইটা সম্পর্ককে সিমিলার করি। তাহলে দুইটা সম্পর্ককে সিমিলার করলে আমাদের কি আসতেছে, টি সমানুপাতিক, রাইট সাইডে লিখছি দেখো, টি সমানুপাতিক √m/কে। যেহেতু পর্যায়কাল সম্পর্কিতই কোনো একটা হিসেব, একটা সাইকেল কমপ্লিট করছে, এই ক্ষেত্রে আমরা তাহলে ধরবো হচ্ছে গিয়ে কি, একটা ধ্রুবক নিয়ে আসবো, সেই ধ্রুবকটা হবে 2π√m/k। খেয়াল করে দেখছো স্যার, সরল দোলকের মতো সিমিলার একটা ইকুয়েশন আমাদের এখানে জেনারেট হইলো। ওকে, তাহলে সরল দোলকের মতো ইকুয়েশন জেনারেট হইলে আমরা চলো দুইটাকে একটু ম্যাচ করি। দুইটাকে ম্যাচ করছে হচ্ছে কিভাবে, সে আমাদের ইয়েতে চলে যায়। এই ক্ষেত্রে সরল দোলকের ক্ষেত্রে আমরা ফর্মুলা জানছি, সরল দোলকের সরল দোলকের ফর্মুলা জানছি হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2π√L/জি। আর আমরা স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে জানবো হচ্ছে স্প্রিং দোলক, স্প্রিং দোলকের ক্ষেত্রে আমরা এই হিসেবটা যদি করি, সেটা পাচ্ছি হচ্ছে যে টি ইজ ইকুয়াল টু 2π√m/কে। দেখছো দুইটা হুবহু সেম সূত্র, জাস্ট হালকা একটু ডিফারেন্স আছে এই রুটের মাঝখানে। সবাইকে এই দুইটা পার্টি ক্লিয়ারলি বুঝতে পেরেছি স্যার? স্যার টি সমানুপাতিক √m এর বিষয়টা আবার একটু বুঝাবেন?
এই যে আমাদের কি ছিল, ধরো আবার ওই ইয়েতে আসি, আমি এখান থেকে পুরাটা সবগুলোকে আবার ক্লিয়ার করে ফেলি। ধরো এই জায়গায় আমার কি হয়েছে, আমি দুইটারই ধরো কনস্ট্যান্ট হচ্ছে ইয়েতে নেই, ওয়েট হয়ে গেল এইটারে। আচ্ছা, হ্যাঁ, দুইটারই দেখো সেম কনস্ট্যান্ট, দুইটারই দেখো আমাদের সেম কনস্ট্যান্ট আসছে, খেয়াল করছো দুইটা স্প্রিং এর ক্ষেত্রেই। জি স্যার। আচ্ছা, আমি যদি কি করতাম, দুইটার মধ্যে সমজাতীয় ভরকে যদি হচ্ছে কিনা ঝুলাই দিই, হ্যাঁ, এই যে আমি কি করলাম, এটার মধ্যে ধরো 50 গ্রাম ঝুলাই দিছি, হ্যাঁ, 50 গ্রাম ঝুলাই দিলে আমার এখান থেকে টাইম কত লাগতেছে, এই যে একটা নির্দিষ্ট টাইম লাগছে, খেয়াল করছো। আচ্ছা, এখন আসি, আমি যদি এটার মধ্যে ভর একটু বেশি ঝুলাই, দেখো 100 গ্রাম ঝুলাচ্ছি বা আর একটু বেশি ঝুলাই, সে আমি এই জায়গা থেকে হচ্ছে 250 গ্রাম ঝুলাই দিলাম, খেয়াল করে দেখছো কোনটার জন্য আমার পর্যায়কাল হইতে সময় বেশি লাগবে, দেখে বলো তো। স্যার ভারীটার জন্য। ভারীটার জন্য সময় বেশি লাগতেছে, তার মানে কি ভর যত বেশি সময় লাগে তত বেশি, তার মানে আমি বলতে পারি টি সমানুপাতিক √m। ভর যত বেশি পর্যায়কাল তত বেশি, মানে একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করতে বেশি সময় লাগে। জি ক্লিয়ারলি স্যার কি বুঝতে বুঝছি। পেরেছো স্যার? জি স্যার। ওকে, গুড। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম, আমরা হচ্ছে এই জায়গা থেকে একটা এই হিসেবটা হচ্ছে পাইলাম। এখন আসি স্যার, লাস্ট একটা পার্ট হচ্ছে কিনা এখান থেকে আমরা স্প্রিং দোলকের ক্ষেত্রে বুঝবো। ধরো আমার কাছে একটা স্প্রিং আছে, এই যে সে আমি একটা বেজ লাইন ধরি, আমার কাছে এই যে হচ্ছে একটা বেজ লাইন আছে, এই বেজ লাইনের উপরে ধরো একটা স্প্রিং আমি দিয়ে দিচ্ছি, এটা একটু হাতে আঁকছি, দেখতে অত এত ভালো হবে না। এই যে হচ্ছে আমি একটা স্প্রিং দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, এই স্প্রিং এর মধ্যে ধরো এখানে একটা কোনো একটা ভর, সিম্পলি একটা ভর হচ্ছে কিনা আমার এই জায়গা থেকে যুক্ত করা আছে। ভর যুক্ত করা, ভরটা আসলে ম্যাটার করে না, জাস্ট আমি এখানে একটা ধাক্কা দিব, ধাক্কা দেওয়ার জন্য একটা বেজ লাইন দরকার, তাই বেজটা দিছি, ধরো এই যে একটা বেজ। এখন আসি স্যার, খেয়াল করো, আমি এই যে যে বস্তুটা ছিল এই স্প্রিংটার মধ্যে, আমি কি করলাম, এটাকে প্রেস করে চাপ দিয়ে ঠিক এই পর্যন্ত নিয়ে আসছি। চাপ দিয়ে যদি আমি এই পর্যন্ত নিয়ে আসি, ওকে, তাহলে এই স্প্রিংটা বিপরীত দিকে একটা কি প্রয়োগ করবে, এই বিপরীত দিকে একটা বল প্রয়োগ করবে না? তার মানে আমি এখান থেকে, ছিল কোথায়, ছিল হচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটা দিয়ে আমি একটা হাত দিয়ে, এই যে সে আমি একটা হাত দিয়ে একে ধাক্কা দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছি, নিয়ে আসলে বলটা দিবে কি তার বিপরীত দিকে না স্যার? জি স্যার। ওকে, তাহলে এই অবস্থান থেকে তার সরণ ঘটালাম আমি এক্স পরিমাণ, সরণ ঘটালে সেই বস্তুটার বল কি তার বিপরীত দিকে হয়, তাহলে আমি এটাকে বলতে পারি হচ্ছে যে এফ পরিমাণ বল দিছে বিপরীত দিকে। তাহলে এটাকে, এই সম্পর্কটাকে ডিনোট করা যায় এভাবে, এফ সমানুপাতিক মাইনাস এক্স। তাহলে ধরো এক্স কে আমি 10 সেন্টিমিটার সরণ ঘটাইলাম, সরণ ঘটাইলে এফ এর ভ্যালুটা, আমি আপাতত বোঝানোর জন্য বলছি, এফ এর ভ্যালুটা তখন হবে হচ্ছে গিয়ে কি আমার, ধরো -10। তার মানে দেখো এক্স এর ভ্যালু যখন 10, এফ এর ভ্যালু তখন -10, বিপরীত দিকে হয়েছে না? পয়েন্টটা কি ক্লিয়ার কিনা বলো তো স্যার? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা এই জায়গা থেকে বুঝতেছি হচ্ছে গিয়ে কি যে কোনো একদিকে আমরা সরণ দিলে আমার তার বিপরীত দিকে বল প্রয়োগ করছে। এখন এই জায়গা থেকে খেয়াল করে দেখি, আমরা এই জায়গা থেকে কি করতে চাই, এফ এফ এর সাথে সমানুপাতিক এক্স এর বা সরণের সমানুপাতিক সম্পর্ক দেখলাম। এখন এই সমানুপাতিক সাইনটা দূর করতে হলে আমাদের একটা কি দরকার, ধ্রুবক দরকার। সেই ধ্রুবকটা কি হবে, যেহেতু এটা স্প্রিং এর হিসাব করছি, স্প্রিং এর ক্ষেত্রে ধ্রুবকটা হবে স্প্রিং ধ্রুবক, সেই স্প্রিং ধ্রুবকটা হচ্ছে গিয়ে কি আমরা বলি স্প্রিং ধ্রুবক কে। আর এখানে আমাদের ছিল এক্স মাইনাস এক্স, এই যে আমি লিখে দিলাম -x। এখন খেয়াল করে দেখো, কে কেন বললাম, স্প্রিং ধ্রুবকটা আমি কেন এই জায়গায় নিয়ে আসলাম, কারণ হচ্ছে আমার, আমি এই জায়গা থেকে দেখব ধ্রুবক, আচ্ছা, স্প্রিংটা যত বেশি টাইট হবে, আমি অল্প সরণ দিলে বেশি বল হচ্ছে না? আবার স্প্রিং যদি ঢিলা হয়, স্প্রিংটা খুব ঢিলা, তাইলে আমাদের কি হচ্ছে, আমি অল্প সরণ দিলাম বলও অল্প আসলো।
তার মানে এটাই আমরা বলতেছি, স্প্রিং এর ধ্রুবকের সাথে হচ্ছে এই বলের সম্পর্ক আছে। স্প্রিং যত টাইট বল দিবে তত বেশি, স্প্রিং যত লুজ বল দিবে তত কম। পয়েন্টটা কি স্যার ক্লিয়ারলি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে ফাইন। তাহলে আমরা এখান থেকে স্প্রিং দোলকের ক্ষেত্রে, স্প্রিং এর ক্ষেত্রে আরো একটা ফর্মুলা পেলাম, সেটা হচ্ছে গেন কি, যে এফ সমান মাইনাস কে এক্স। ওকে, এটাই হচ্ছে সমগ্র আইডিয়া। আশা করি সবাই এই এর মধ্যে ক্লিয়ারলি বুঝতে পেরেছি। রিলেটেড বেশ কিছু ম্যাথস আছে, আহ শক্তির চ্যাপ্টারের সাথে রিলেট করে হচ্ছে কিছু ম্যাথস থাকে। যেহেতু তোমরা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 3 এর পর হচ্ছে চ্যাপ্টার 7-এ চলে এসছো, যার কারণে হচ্ছে কিনা আমি এই শক্তির সাথে রিলেট করে ম্যাথগুলা ক্লাসে করাইনি। হয়তোবা যদি হচ্ছে সবাই রাজি থাকো, করতে চাও, সেই ক্ষেত্রে আমরা দেখা যাবে যে ঈদের পরে ফিজিক্যাল ক্লাস যখন করব, তখন হয়তোবা আমরা আবার এই রিলেটেড বেশ কিছু ম্যাথ ইনশাল্লাহ করব। ওকে, তাইলে আজকে এই পর্যন্ত রাখি, কি বলো? স্যার এল ইকুয়ালস টু এল প্লাস আর ওরকম একটা ম্যাচ দেখাতে পারবেন এখন? ধরো তুমি যে এই কোশ্চেনটার ক্ষেত্রেই তো বলতে পারো, ওই যে আমরা যে একটা কোশ্চেন দিয়েছিলাম মনে আছে স্যার? এখানে ধরো তোমার এই জায়গা থেকে কি বলছে, যে এখান থেকে বলে দিল হচ্ছে সুতার দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য কার্যকরী দৈর্ঘ্য বলে দিছে হচ্ছে সে 0.8। আচ্ছা দোলন কাজ, সরি ওটা না, ওটা না, ওটা না, এটা দিয়ে হবে না। ধরো এই যে এখানে বললো হচ্ছে যে সুতার দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, সে 15 সেন্টিমিটার, এবং ববের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে কত, 3 সেন্টিমিটার। তখন তুমি কি করতে, তখন তুমি কার্যকর দৈর্ঘ্য এল সমান কিন্তু কি বসাতে বলো, এল প্লাস ছোট আর, আমি লিখতে পারি হচ্ছে 15 + 3। বুঝতে পেরেছো? এগুলার অঙ্কগুলা খুব স্যার ইজি। এটা মিটারে আনতে হবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা মিটার নিয়ে ক্যালকুলেশন করতে হবে। ওকে স্যার, বুঝছি। ওকে স্যার, আশা করি পারবো। স্টিল তোমাদের হচ্ছে গিয়ে বই থেকে যদি কোশ্চেন পাও এই রিলেটেড কোশ্চেন গুলা নিয়ে সলভ করার ট্রাই করে দেখতে পারো, ইনশাল্লাহ পারবা। অঙ্কগুলা খুব ছোট, ইজি এবং মজা। যদি চ্যাপ্টার 4-এর সাথে যদি লিঙ্ক আপ করো, ফিজিক্সের চ্যাপ্টার 4-এর সাথে যখন তুমি এই সরল দোলকের পার্টটাকে হচ্ছে তুমি লিঙ্ক আপ করবা, তখন টুকটাক কিছু চ্যালেঞ্জিং কিছু ম্যাথস আছে। তো যদি মনে হয় যে গতিশক্তির কোশ্চেনে হচ্ছে প্রবলেম একটু কমে পড়বা, বা বিভব শক্তির কোশ্চেনে হচ্ছে একটু কম কম পড়বা, মানে ঝামেলা কমে পড়বা, তখন হচ্ছে তুমি চাইলে দুইটা চ্যাপ্টার ম্যাচ করা কিছু ম্যাথস আছে, ওই ম্যাথগুলো ট্রাই করতে পারো। না পারলে তো আমি আছি, আর ফিজিক্যাল ক্লাসে যদি চাও সবাই চাইলে আমরা হচ্ছে ওই ম্যাথগুলোও হচ্ছে করতে পারি। ওকে। স্যার, জি স্যার। স্যার প্রথম স্লাইডটা একটু জুম আউট করতে পারবেন? প্রথম স্লাইড? সরল দোলক। এটা এটা না স্যার, এটা নয়, যে যেটা একেবারে ক্লাসের শুরুতে পড়ালেন। আচ্ছা, এটা। জি স্যার, এটাই জুম আউট করেন। নাও।